একজন মানুষ কোথায় মারা যাবে? থানায়, সচিবালয়ে নাকি হসপিটালে? একজন মানুষ মারা গেলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে? থানায়, সচিবালয়ে নাকি হসপিটালে? হসপিটাল হচ্ছে সবচেয়ে ঝুঁকির জায়গা, যেখানে প্রতিদিন কোনো না কোনো জায়গায় মারামারি হচ্ছে, ডাক্তাররা আক্রমণের শিকার হচ্ছে। কিন্তু কোন থানাটায়, থানা পর্যায়ে একজন মানুষকে মৃত্যুকেন্দ্রিক থানায় আক্রমণ হয়েছে? মানুষের মৃত্যুকে কেন্দ্র করে সচিবালয়ে কোনো দিন আক্রমণ করা হয় নাই। সুতরাং ঝুঁকি হচ্ছে সবচেয়ে বেশি ডাক্তারদের। এজন্য ডক্টরদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমানে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অনেকগুলো সমস্যা বিরাজমান। এই সমস্যাগুলো কি সমস্যাগুলো কেন হচ্ছে, এর সাথে কে বা কারা অথবা কোন সংস্থা জড়িত, এই যে সমস্যাগুলো চলমান, এগুলো কি কৃত্রিমভাবে সংকট তৈরি করা নাকি আসলেই কোনো সমস্যা আছে, এর সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে একটু কথা বলবো আপনাদের সাথে। যেটা কথা বলা একান্ত জরুরি বলে আমি একজন ভুক্তভোগী হিসাবে এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি এটা মনে করছি আমি। বর্তমান বাংলাদেশে যারা ছাত্র সমন্বয়ক আছেন, জনগণ আছেন এবং উপদেষ্টাবৃন্দ আছেন, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণের জন্য আমি এই কথাগুলো আজকে বলবো। এখানে আমরা এই সমস্যাগুলো কি কে করছে, কারা করছে, কারা জড়িত, এটা কি কৃত্রিম নাকি স্বাভাবিক এবং এর সমাধান কি, এরকম একটা সাজেশন আমি ছাত্র সমন্বয়কদের মাধ্যমে জনগণের, সব বাংলাদেশের প্রত্যেকটা জনগণের কানে কানে, প্রত্যেকটা জনগণের কাছে এই তথ্যটা আমি পৌঁছে দিতে চাইতেছি। তখন তারাই বোঝা যাবেন যে আসলে সমস্যাটা কোথায়, কিভাবে এর সমাধান করা যায়। আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা বলেছেন যে তিনি 90 দিনের ভিতরে একটা দৃশ্যমান পরিবর্তন আনবেন। তিনি কিভাবে আনবেন? এরকম দৃশ্যমান পরিবর্তন আনার জন্য অতীতে অনেকেই চেষ্টা করেছে, আসলে এর ফলাফল তেমন কিছু হয়নি। যেখানে সমস্যার শুরু, উৎস, সেখানে হাত দিতে হবে। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে যে ধরনের যে সমস্যাগুলো সাধারণত কমনলি আমরা শুনি, সেগুলো হচ্ছে যেমন কর্মস্থলে চিকিৎসক নাই, অনেক লাইন বা অনেক সিরিয়াল দিয়ে ডাক্তার দেখাতে হয়, ডাক্তার সময় ঠিকমতো দেয় না, কম সময় দেয়, ডাক্তার খারাপ ব্যবহার করে, অবহেলায় রোগীর মৃত্যু হয়, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়, হাসপাতালে টেস্ট করানো যায় না, অপারেশনে অনেক দেরি হয়, ঠিকঠাক মতো অপারেশনও হয় না, রোগীরা বেড পায় না, ফ্লোরে থাকতে হয়, হসপিটালে আইসিইউ নাই। এই যে এই ধরনের সমস্যা, এই সমস্যার পিছনে দায়ী কে? এবার দেখুন এই সমস্যাগুলো আছে কি না। আসলেই এই সমস্যাগুলো আছে, রোগীদের সব অভিযোগ সত্য, সেটা ঠিক আছে, কিন্তু এই সংকটগুলো কেন হচ্ছে? এবার চলুন আমরা দেখি সংকটগুলো কেন হচ্ছে এবং সেটা দেখি। আমরা যদি কিছু তথ্য দেখি, আমি যেমন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আছি। এই শেরেবাংলা মেডিকেল হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি বিভাগীয় পর্যায়ের মেডিকেল কলেজ হসপিটাল। শুধু হসপিটাল না, এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ হসপিটাল। বরিশাল বিভাগে 2টা মেডিকেল কলেজ হসপিটাল আছে, একটি হচ্ছে শেরেবাংলা মেডিকেল কলেজ আর একটা হচ্ছে পটুয়াখালী মেডিকেল কলেজ। এবার চলুন আমরা দেখি, কিছু তথ্য দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। বরিশাল মেডিকেল কলেজের যে বর্তমানে পদের সংখ্যা, যে ডক্টররা আপনাদেরকে চিকিৎসা দিবে, যাদের নামে আপনাদের এত অভিযোগ, তাদের অবস্থানটা কি আমরা দেখে আসি। চলুন। প্রথমে হচ্ছে অধ্যাপক। এখানে মন্ত্রণালয় কর্তৃক মঞ্জুরিকৃত পদ, অধ্যাপকের পদ হচ্ছে 50টি, যেখানে মন্ত্রণালয় থেকে এখানে কর্মরত বা পদে পদায়ন করা হয়েছে 5 জন অধ্যাপক। 45 জন অধ্যাপক এখানে মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। সহযোগী অধ্যাপক, সহযোগী অধ্যাপকের পদ হচ্ছে 74টি, সেখানে কর্মরত আছে 40 জন। সহযোগী অধ্যাপক 34 জনকে মন্ত্রণালয় থেকে এখানে পদায়ন করা হয়নি। চলুন, সহকারী অধ্যাপকের পোস্ট মঞ্জুরিকৃত হচ্ছে 123টি, যেখানে কর্মরত আছেন শুধুমাত্র 56 জন। 67 জন সহকারী অধ্যাপকের পদ মন্ত্রণালয় কর্তৃক ফাঁকা রাখা হয়েছে। আমি বারবার বলছি, মন্ত্রণালয় কর্তৃক ফাঁকা রাখার মানে হচ্ছে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপকের পোস্টগুলো পদায়ন করতে পারে শুধুমাত্র মন্ত্রণালয়, যেখানে কোনো ডাক্তার নেই, মানে মন্ত্রণালয়টা ডাক্তার দ্বারা পরিচালিত হয় না। এবার আসুন, প্রভাষক, মেডিকেল অফিসার, প্যাথোলজিস্ট, বায়োকেমিস্ট, ফার্মাসিস্ট, এই সব মিলে 9ম গ্রেডের পোস্ট হচ্ছে 82টি, যেখানে কর্মরত আছে 48 জন। 34 জন এখানে পদায়ন করা হয়নি।
যেটা পদায়নের দায়িত্ব ছিল স্বাস্থ্য অধিদপ্তরের। এখানে একটা কথা বলে রাখা ভালো যে হসপিটাল পরিচালিত হয় একজন পরিচালকের অধীনে, আর মেডিকেল কলেজ পরিচালিত হয় একজন প্রিন্সিপালের অধীনে। প্রিন্সিপাল স্যার এবং হসপিটালের পরিচালক স্যার শুধুমাত্র একটি তথ্য বা ফর্ম তৈরি করে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে পারেন যে আমাদের এই পদগুলো শূন্য আছে। প্রতি মাসে তারা এই রিপোর্টটা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে জানান তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু তারা ব্যবস্থা নেন না। সুতরাং এবার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে 50 জন অধ্যাপকের কাজ কীভাবে 5 জন অধ্যাপক করবে? 74 জন সহযোগী অধ্যাপকের কাজ কীভাবে 40 জন সহযোগী অধ্যাপক করবে? 123 জন সহকারী অধ্যাপকের কাজ কীভাবে 56 জন সহকারী অধ্যাপক করবে? যেখানে 82 জন প্রভাষক বা মেডিকেল অফিসারের কাজ 48 জন দ্বারা কীভাবে সম্ভব? এবার আসুন স্টাফ হচ্ছে 10ম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত স্টাফের সংখ্যা হচ্ছে এখানে 205টি, মঞ্জুরিকৃত পদ হচ্ছে 205টি, বাট এখানে কর্মরত আছে 90 জন, বাকি 115 জনের পদ কিন্তু শূন্য। এবার আসুন, তাহলে আপনি যে লাইনে দাঁড়িয়ে আছেন, আপনি যে কর্মস্থলে চিকিৎসক নাই বলতেছেন, লাইনে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ডাক্তার কম সময় দেয়, ডাক্তার যে কম সময় পাচ্ছেন, লাইনে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছেন, এর পিছনে আসলে ডাক্তার দায়ী না। ডাক্তারের নিজের পক্ষে এখানে আসা সম্ভব না। ডাক্তারকে পদায়ন দেয় হচ্ছে 9ম গ্রেড পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর, এবং 9ম গ্রেডের পর থেকে 6ষ্ঠ গ্রেড থেকে 3য় গ্রেড পর্যন্ত পদায়নটা দেওয়া হয় সচিবালয় থেকে। এবার দেখুন, আপনারা যে আপনাকে লাইনে দাঁড় করিয়ে রাখেছে কে? আপনাকে কে অল্প সময়ে বরাদ্দ করেছে কে? এবার আমরা আসি বরিশাল মেডিকেল কলেজের হাসপাতাল অংশের যে অবস্থা, সেটা হচ্ছে যেখানে 224টা পদ টোটাল, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল, মানে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, স্টোর কিপার, এই সব মিলিয়ে পদ হচ্ছে 224টি। ডক্টরের পদ যেখানে কিছু পদ ফাঁকা আছে। ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট, আপনারা যে বলেন হসপিটালে আমরা টেস্ট করাতে পারি না, হসপিটালে সাধারণত যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো হয়, এই প্যাথোলজিক্যাল টেস্টগুলো সাধারণত অর্গানাইজড করে থাকেন একজন ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট। বরিশাল মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্যাথোলজিস্টের পদ হচ্ছে 4টি, যেখানে পূরণকৃত পদ মানে কর্মরত আছেন শুধুমাত্র একজন। 3 জন মানে 75% ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট এখানে পদায়ন দেওয়া হয়নি স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক। তাহলে একজন ব্যক্তি আপনাকে কিভাবে সব ধরনের টেস্ট করাবে বলুন? এবার আসেন ইমার্জেন্সি মেডিকেল অফিসার। একটা বিভাগীয় পর্যায়ের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ রাখা হচ্ছে 10টি, তার ভিতরে 3 জন নেই। 3 জন যদি না থাকে, 3 জন নেই মানে 3 জন নিজেরা ইচ্ছাকৃত অনুপস্থিত না, এই 3 জনকে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পদায়ন দেওয়া হয়নি। এবার আসুন রেজিস্ট্রার। সাধারণত রুগী ভর্তি থেকে শুরু করে রুগী ডিসচার্জ পর্যন্ত ওয়ার্ডের যে প্রশাসনিক ম্যানেজমেন্ট এটা করে থাকেন একজন রেজিস্ট্রার। এই রেজিস্ট্রার হচ্ছে 33টি পদ আছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের হাসপাতালে, সেখানে কর্মরত আছে শুধুমাত্র 22 জন, সেখানে 11 জন কর্মরত নেই মানে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাদেরকে এখানে দেওয়া হয়নি। তাহলে 22 জন মিলে 33 জনের কাজ সামলা যাচ্ছে। এই 33 জনের কাজ করতে 22 জনের, তারা 150% কাজ করতেছে। শুধু তার নিজের কাজ না, বাকি যে 11 জন নাই, সেই 11 জনের কাজও তাদেরকে করে দিতে হচ্ছে। এবার আসুন অপারেশনে কেন লেট হয়। সাধারণত অপারেশন করার জন্য ওটিতে আপনার সার্জন থাকবে, এর সাথে আরও অ্যাসোসিয়েটেড টিম মেম্বার থাকবে, প্লাস একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে। তো অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়া কোনো অবস্থাতেই একটি অপারেশন করা সম্ভব না। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে অ্যানেস্থেসিওলজিস্টের পোস্ট হচ্ছে 10টি, কর্মরত আছেন শুধুমাত্র 7 জন। 3 জন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক এখানে পদায়ন করা হয়নি। তাহলে আপনারা এবার বুঝে নিন যে আপনাদেরকে যে ঠিকঠাক মতো অপারেশন করতে পারছেন না, লাইনে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে, টেস্ট করতে পারছেন না, এর পিছনে মূলত এখানে কর্মরত যারা ডক্টর আছেন তারা দায়ী না। দায়ী হচ্ছে যারা এখানে পদায়ন দেন তারা, সেই কর্তৃপক্ষ। আর সেই কর্তৃপক্ষ হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় মানে সচিবালয়। এবার আসুন শেরেবাংলা মেডিকেল কলেজে একটি ডেন্টাল ইউনিট আছে।
এই ইউনিটের কী অবস্থা আমরা দেখি। আপনারা কিভাবে চিকিৎসা পাবেন তার বিবেচনা আপনারা নিজেরা করে নেবেন। এখানে অধ্যাপকের পদ হচ্ছে একটি শূন্য, সহযোগী অধ্যাপকের পদ 9টি, 9টাই শূন্য, সহকারী অধ্যাপকের পদ হচ্ছে 15টি, যেখানে 7 জন কর্মরত আছে এবং 8 জন কর্মরত নাই, 8টাই শূন্য। এই 8টা সহকারী অধ্যাপক, 9 জন সহযোগী অধ্যাপক এবং 1 জন অধ্যাপক, এই পদায়ন দেওয়ার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় এখানে উপযুক্ত এবং কোয়ালিফাইড ক্যান্ডিডেট থাকার পরেও তাদেরকে পদায়ন দিচ্ছে না। প্রভাষক পদ হচ্ছে 28টি, যেখানে কর্মরত আছে শুধুমাত্র 4 জন, বাকি 24 জন নেই। তাহলে এই বাকি 24 জন পদায়নের দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের। স্বাস্থ্য অধিদপ্তর কোয়ালিফাইড লোক থাকার পরেও এখানে পদায়ন দিচ্ছে না। টোটাল স্বাস্থ্য ডেন্টাল ইউনিটের স্বাস্থ্য সেবা বিভাগের টোটাল পদ হচ্ছে 18টি। এই 18টি পদের 18টিই শূন্য। আপনারা কিভাবে সেবা পাবেন? এবং 18টি পদের ভিতরে সবগুলো পদ শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কারণেই এই পদগুলো শূন্য রয়েছে। টোটাল 70টি পদ, 70টি পদের ভিতরে শুধুমাত্র 10 জন কর্মরত আছেন, বাকি 60 জন কর্মরত নেই। এবং এই বাকি 60 জনের পদায়ন দেওয়ার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবার আসেন, আমি দেখাচ্ছি পটুয়াখালী মেডিকেল কলেজ। পটুয়াখালী মেডিকেল কলেজে একই অবস্থা। এখানে অধ্যাপকের পদ হচ্ছে 12টি, যেখানে কর্মরত আছেন শুধুমাত্র 2 জন, বাকি 10 জন অধ্যাপক এখানে পদায়ন দেওয়া হয়নি, পদায়ন দেয়নি সচিবালয় মানে স্বাস্থ্য মন্ত্রণালয়। সহযোগী অধ্যাপকের পদ হচ্ছে 23টি, যেখানে কর্মরত আছেন 13 জন, বাকি 10 জন কর্মরত নেই। কর্মরত নেই মানে তাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক পদায়ন দেওয়া হয়নি, বাট কোয়ালিফাইড লোকজন কিন্তু আছে। সহকারী অধ্যাপকের পদ হচ্ছে 25টি, 25টির ভিতরে 13 জন কর্মরত আছে, 12 জন কর্মরত নেই। এই 13 জন কর্মরতের ভিতরে আবার 11 জনই সংযুক্তিতে আছে, যেটা লোকাল অথরিটি মানে সিভিল সার্জন অথবা বরিশাল বিভাগীয় পরিচালক স্যার অথবা প্রিন্সিপাল স্যার, এরা হচ্ছে আশেপাশের উপজেলা বা জেলা হসপিটাল থেকে কোয়ালিফাইড লোকজন এনে অ্যাটাচমেন্টে দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। তারা কিন্তু চেষ্টায় কমতি করছেন না, বাট স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য সচিবালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক তাদেরকে পদায়ন দেওয়া হয়নি। প্রভাষকের পদ হচ্ছে 24টি, যেখানে কর্মরত আছেন 11 জন, বাকি 13 জন কর্মরত নেই। তাহলে আপনারা এবার নিজেরাই চিন্তা করে দেখেন যে আপনারা লাইনে দাঁড়াবেন, কিভাবে লাইনে দাঁড়াবেন নাকি কিভাবে আপনারা ডক্টর দেখাবেন। বাট যাদেরকে সামনে পাচ্ছেন তাদেরকে আপনারা মায়ের শুরু করে দিতেছেন। এটা কোনোভাবেই কাম্য না, বরং দোষটা সোর্সের, যেখান থেকে এদেরকে পদায়ন দেওয়া উচিত। কোয়ালিফাইড লোকজন থাকার পরেও সেখানে পদায়ন দেওয়া হচ্ছে না। কে দিচ্ছে না? স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার আসেন আমরা দেখি যারা আমাদেরকে এভাবে পদায়ন দিচ্ছে না তাদের অবস্থাটা কী। তাদের অবস্থা দেখতে গেলে আমাদের দেখতে হবে যে তারা নিজেরাও কি এই অবস্থায় আছেন নাকি শুধু আমাদেরকেই এই অবস্থা করে রেখেছেন। এবার চলুন আমরা দেখি তাদের কি অবস্থা। তাদের অবস্থা হচ্ছে গ্রেড 1 পদ হচ্ছে তাদের 69টি, যেখানে কর্মরত আছেন 72 জন, মানে পদের চেয়ে 3 জন বেশি। অতিরিক্ত সচিব পদে গ্রেড 2, এখানে পদ আছে 142টি, যেখানে কর্মরত আছেন 524 জন, 524 জন, যেটা 3 গুণের চেয়েও বেশি। পদ কিন্তু 142, কর্মরত আছেন 524 জন। যুগ্ম সচিব আছে, যারা আমি বলতেছি যাদের দায়িত্ব হচ্ছে ডাক্তারদেরকে পদায়ন দেওয়া, তাদের ভিতরে তারা সচিবালয়ে কর্মরত আছেন। তাদের কি অবস্থাটা, তারা কি নিজেরা বঞ্চিত হচ্ছেন নাকি অন্য কেউ বঞ্চিত করাচ্ছেন সেটা দেখতেছি আর কি। যুগ্ম সম্পাদকের যুগ্ম সচিবের পদ হচ্ছে 332টি, যেখানে কর্মরত আছেন 886 জন, যেটা প্রায় 3 গুণ। উপসচিবের পদ হচ্ছে 998টা, সেখানে কর্মরত আছে 1591 জন, যেটা ডবলের কাছাকাছি। সিনিয়র সহকারী সচিব এখানে 2975টা পদ, যেখানে কর্মরত আছে 1217 জন। এটা একটু কম, কারণ হচ্ছে আমি বলছি একটু পরে। সহকারী সচিবের পদ হচ্ছে 1393টা, যেখানে কর্মরত আছে 1217 জন। এই দুইটা পদে লোক কম থাকার মানে হচ্ছে যে তারাও একসময় কর্মরত ছিলেন, এখন তাদের কোয়ালিফিকেশন হওয়ার পরে তারা প্রমোশন পেয়ে উপরের পদে চলে গেছেন, যার কারণে এই পদগুলো কমে গেছে। তাহলে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, যেই ধরনের কোয়ালিফিকেশন অর্জন করলে আপনি উচ্চতর গ্রেডে যাবেন, কোয়ালিটি অর্জন হয়ে গেছে, আপনি উচ্চতর গ্রেডে চলে যান, কোনো সমস্যা নেই, এটা ভালো। বাট এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে কেন হবে?
শুধুমাত্র সচিবালয়ের ক্ষেত্রে এটা কেন হবে? অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে কেন এটা হবে না? অন্যান্য ক্যাডার যারা 2 বছর 4 বছর 5 বছর কোয়ালিটি অর্জন করার পরেও তারা অপেক্ষমান আছেন, কেন তাদেরকে উপযুক্ত পদে পদায়ন না দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হবে এবং সাধারণ মানুষের টোটাল আক্রোশের মুখোমুখি ডাক্তারদেরকে কেন রাখা হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনাদের তথ্যগুলো জানা উচিত, এই কারণে আমি এগুলো বলছি। এবার আসেন, তারা মানে সাধারণ ক্যাডার বা প্রশাসন ক্যাডার অন্যান্য মানে ডাক্তারদেরকে আরও কী বৈষম্য করে রেখেছে সেটা আমরা দেখি। কি করা হয়েছে, যেমন পোস্ট গ্রাজুয়েশনের ডিউরেশন। উচ্চতর গ্রেড পাইতে হলে একটা পোস্ট গ্রাজুয়েশন করতে হয়। পোস্ট গ্রাজুয়েশন ডিউরেশন সাধারণত মেডিকেল ছাড়া অন্যান্য ইঞ্জিনিয়ারিং, কৃষি বা জেনারেল সাবজেক্টে 1 বছর থেকে 1.5 বছর, বাট মেডিকেল কলেজের বা মেডিকেল প্রফেশন থেকে যারা আসেন তাদের পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে ন্যূনতম 4 বছর। ন্যূনতম 4 বছর মানে FCPS হচ্ছে 4 বছর, MS MD হচ্ছে 5 বছর। এবার আসেন, এই MS MD FCPS যখন একজন ডক্টর করতে যায় তখন তার বেসিক কোয়ালিটি হিসেবে তাকে উপজেলা লেভেলে বা মাঠ পর্যায়ে 3 বছর থাকতে হবে, এটা একটা শর্ত। তাহলে এই 3 বছর প্লাস 4 বছর অথবা 5 বছর যোগ করলে 7 বছর অথবা 8 বছর হয়। 7 বছর অথবা 8 বছরের একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, যেটা তাদের জেনারেল সাবজেক্টের 1 বা 1.5 বছরের ডিগ্রির সমান। হাউ ফানি! এটা কীভাবে সম্ভব? একটা 7-8 বছরের ডিগ্রি কিভাবে একটা 1-1.5 বছরের ডিগ্রির সমান হয়? এবার আসেন গ্রেড। তাদের প্রশাসন ক্যাডারের বা অন্য যে ক্যাডারের, সেখানে আমি এর আগে দেখালাম যে গ্রেড 1 পোস্ট, তাদের টোটাল ক্যাডারের সংখ্যা হলো, ক্যাডারের সদস্য সংখ্যা হলো 7076 জন। এই 7076-এর ভিতরে গ্রেড 1 পোস্ট হচ্ছে 69টা, গ্রেড 2 পোস্ট হচ্ছে 142টা, গ্রেড 3 পোস্ট হচ্ছে 332টা, এরপরে আরও আছে অন্যান্য। আর স্বাস্থ্য ক্যাডারের প্রায় 35,000 সদস্যের মধ্যে গ্রেড 1 পোস্ট হচ্ছে মাত্র 1টা, যেখানে গ্রেড 2 পোস্ট হচ্ছে মাত্র 8 থেকে 10টা। এবং যারা অধ্যাপকগণ কোনো অবস্থাতেই গ্রেড 3-র উপরে যেতে পারেন না, যদি না তারা বড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল হন অথবা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হন। এখানে আর কোনো সুযোগ নেই। কেন? 35,000 একজন অধ্যাপকের কোয়ালিটি কিভাবে একজন যুগ্ম সচিব বা অতিরিক্ত সচিবের চেয়ে কম হয়? একজন সচিবের চেয়ে কিভাবে একজন অধ্যাপকের কোয়ালিটি কম হতে পারে? কিসে? তারা কি ডিগ্রি অর্জন করেন? তারা যে ডিগ্রি অর্জন করেন সেটা ডাক্তাররা যে ডিগ্রি অর্জন করেন তার চেয়ে কি বেশি ভ্যালুয়েবল, বেশি ডিউরেশন, বেশি কোয়ালিফাইড? তাহলে গ্রেড 1 এবং গ্রেড 2 পোস্ট ডাক্তাররা কেন পাবে না? এরপরে আরেকটা ফানি ডিসিশন তাদের, সেটা হচ্ছে স্পেশালিটি পরিবর্তন। ধরেন একজন ডাক্তার কার্ডিওলজিতে সে MD করেছে, অর্থোপেডিক সার্জারিতে সে MS করেছে, অথবা প্রস্থেটিক সার্জারিতে MS করেছে। তাকে যখন পাশ করা হয়ে গেল, তাকে বলা হবে যে আপনি এবার এসে যান, অ্যানাটমিতে অধ্যাপক হবেন কিনা, আপনি এখন ফিজিওলজিতে অধ্যাপক হবেন কিনা, অন্য একটা সাবজেক্টে তাকে সহকারী অধ্যাপক পোস্টে তার ট্র্যাক পরিবর্তন করে, স্পেশালিটি পরিবর্তন করে তাকে ওখানে দেওয়া হয়। এটা কি? তাইলে 5 বছর 7 বছর 10 বছর নষ্ট করে সে একটা MD FCPS স্পেশালিটি অর্জন করার কী লাভ হলো? এবার আসেন আমরা সমাধান দেখি, কিভাবে সমাধান করা যায়। আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ ছাত্র সমন্বয়কদের উদ্দেশ্যে বলবো যে দৃশ্যমান সমাধান অর্জন করার জন্য আমাদের খুব দ্রুত, আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 1 সপ্তাহের ভিতরে কি পরিবর্তন করা যাবে, 1 থেকে 1.5 মাসের ভিতরে কী ধরনের পরিবর্তন করা যাবে, 6 মাস এবং তার চেয়ে বেশি সময় নিয়ে কি পরিবর্তন করা যাবে। প্রথম সপ্তাহে যে পরিবর্তন সম্ভব সেটা হচ্ছে আমি যে পদগুলো দেখালাম, এই পদে কোয়ালিফাইড যে ডক্টররা আছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে তাদেরকে তাদের ডিজায়ার্ড পোস্টে দিতে হবে। এতে কি হবে? সরকারের আর্থিক কোনো ধরনের কোনো কিছু হবে না, কারণ অলরেডি তারা বঞ্চিত হতে 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 তারা পরবর্তী যে গ্রেডে যাবেন সেই গ্রেডের কাছাকাছি অলরেডি তারা বেতন পাচ্ছেন, প্রায় সেই গ্রেডে, মানে বছরে যে 10% ইনক্রিমেন্ট পাওয়া, 5% ইনক্রিমেন্ট পাওয়ার কথা, সেই 5% যোগ্য হতে হতে তারা প্রায় পরবর্তী গ্রেডের সমান বেতন তারা অলরেডি পাচ্ছেন। সুতরাং তাদেরকে যদি
প্রমোশন দেওয়া হয় তাহলে তাদের বেতনে তেমন কোনো খরচ বাড়বে না, শুধুমাত্র একটা ধাপের খরচ বাড়বে, যেটা পোস্টের এগেনস্টে ধরেন 2500 থেকে 4000-এর মধ্যে, এর চেয়ে বেশি বাড়বে না। এটা দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে 1 মাসের ভিতরে যে পরিবর্তনটা করা যাবে সেটা হচ্ছে রিফর্ম মানে স্পেশালিটি অনুযায়ী যারা স্পেশালিস্ট ডক্টর আছে তাদেরকে টারশিয়ারি হসপিটালে নিয়ে আসতে হবে। কারণ একজন স্পেশালিস্ট ডক্টরকে আপনি উপজেলা পর্যায়ে রেখে আপনি 3 শ্রেণীর মানুষকে বঞ্চিত করছেন। এক হচ্ছে যিনি স্পেশালিস্ট হয়ে উপজেলায় গেছেন তিনি তার টোটাল যে স্পেশালাইজড সার্ভিস দেওয়ার জন্য যে ইকুইপমেন্ট, যে ম্যান পাওয়ার দরকার, সেই ম্যান পাওয়ার এনশিওর করা হয়নি। যেখানে এনশিওর করা আছে গুড, সেখানে সে থাকবে। যদি এনশিওর করা না থাকে তাহলে তাকে যেখানে তিনি সেবা দিতে পারবেন সেখানে নিয়ে আসেন। যেমন একজন কার্ডিওলজিতে এমডি করা কার্ডিওলজিস্ট, তিনি যদি উপজেলা পর্যায়ে ইন্টারভেনশন করতে না পারেন, তিনি ইকো করতে না পারেন, এনজিওগ্রাম করতে না পারেন, কার্ডিয়াক স্টেন্টিং প্রয়োজন হলে সেটা যদি সেখানে তিনি করতে না পারেন, তাহলে সেখানে তাকে রেখে তার কোয়ালিটি নষ্ট করছেন। এবং তাকে জেলা পর্যায়ে বা মেডিকেল কলেজ পর্যায়ে রাখলে তারা যে সেবাটা পাইতো মানুষ, তাদেরকে বঞ্চিত করছেন। এবং উপজেলা পর্যায়ে তাকে রেখে উপজেলার যে লোকজন যে সেবাটা পাইতো সেই সেবাটার থেকেও তাদেরকে বঞ্চিত করছেন। জাস্ট তিনি একজন মেডিকেল অফিসার হিসেবে একটা জেনারেল সেবা দিতে পারবেন, স্পেশালিস্ট সেবা কিন্তু তিনি দিতে পারবেন না। প্রত্যেকটা স্পেশালিটির ক্ষেত্রে একই কথা, তাকে মেডিকেল কলেজ পর্যায়ে বা টারশিয়ারি হসপিটাল পর্যায়ে নিয়ে আসতে হবে। এছাড়া আপনি তাকে ওখানে রেখে তার মেধা নষ্ট করতেছেন, তার কেরিয়ার এবং তার যারা সেবা পাইতো তাদের সকলকে আপনারা বঞ্চিত করতেছেন। এরপরে হচ্ছে যে আপনার আরও যেটা করতে হবে সেটা হলো যে রিফর্ম করা, যেখানে মেডিকেল ইকুইপমেন্ট আছে, ডক্টর আছে, বাট টেকনোলজিস্টের অভাবে টেস্ট হচ্ছে না। আবার আরেক জায়গায় টেকনোলজিস্ট আছে কিন্তু অন্য জিনিস নাই। সেভাবে যেখানে সব কিছু আছে সেখানে টেকনোলজিস্ট নিয়ে আসেন। যেখানে টেকনোলজিস্ট আছে, মেডিকেল অফিসার আছে, সার্জন আছে, শুধুমাত্র ইকুইপমেন্ট নাই, সেখানে ইকুইপমেন্ট নিয়ে আসেন। এভাবে রিফর্ম করেন যেখানে কমপ্লিটলি সার্ভিস দেওয়া সম্ভব। টিম হিসাবে সেই টিম গঠন করেন। সেই টিম গঠনটা করতে হবে টারশিয়ারি হসপিটাল থেকে, মেডিকেল কলেজ হসপিটাল, দেন জেলা হসপিটাল, দেন উপজেলা হসপিটাল। এভাবে এটা আমরা 1 মাসের ভিতরে করা সম্ভব, কারণ সব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে HRM-এ আপডেট করা আছে। সেই আপডেট HRM দেখে আপনারা সেগুলো করে নিয়ে আসতে পারেন। 6 মাসের ভিতরে যেটা করা সম্ভব সেটা হচ্ছে এই সাজানোর পরে যারা অলরেডি কর্মরত আছে তাদেরকে প্রপার পোস্টে সাজানোর পরে যদি শূন্যপদ থাকে সেই শূন্যপদে নিয়োগ দিবেন। অটোমেশন পদ্ধতিতে প্রমোশন করতে হবে, ডিউরেশন অনুযায়ী প্রমোশন দিতে হবে। মানে আমি 7-8 বছরের ডিগ্রি করে যেই 6ষ্ঠ গ্রেডে যাব আর একজনে 1-1.5 বছরের ডিগ্রি করে 6ষ্ঠ গ্রেডে যাবে, এটা কোনোভাবেই মানা সম্ভব না। আমাদেরকে প্রপার ইনক্রিমেন্ট সহ অথবা প্রপার গ্রেডিং সহ প্রমোশন দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে একজন অধ্যাপক না থাকলে কে বঞ্চিত হচ্ছে আপনারা দেখেন। একজন অধ্যাপক না থাকার মানে হচ্ছে যে অধ্যাপককে বঞ্চিত করা হচ্ছে। অধ্যাপকের আন্ডারে যে স্টুডেন্টরা মানে অনগোয়িং ডক্টর যারা ডিগ্রি করবে, পড়াশোনা করবে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং এমডি, FCPS, MS যে স্পেশালিস্ট ডিগ্রিগুলো আছে, এই ডিগ্রিগুলো করার জন্য অবশ্যই একজন অধ্যাপকের আন্ডারে করতে হয়, সুপারভিশনে করতে হয়। তাহলে এই MD, FCPS, MS ডিগ্রি যারা অঞ্জর করবেন তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। সিট সংখ্যা অনুযায়ী রোগীর অনুযায়ী সিট সংখ্যা হসপিটালে বাড়াতে হবে। আমরা শেরেবাংলা মেডিকেল কলেজে এখানে 1000 বেডের হসপিটাল, এখানে দেখা গেছে আমরা প্রতি মাসে গত 3 বছর 4 বছর যাবৎ প্রতি বেডের এগেনস্টে 2 জন করে ভর্তি থাকে রোগী। অ্যাভারেজ 2000 থেকে 2200 রোগী ভর্তি থাকে। তার মানে এখানে আরও 1000 থেকে 1200 বেড বাড়াতে হবে। এটা আস্তে আস্তে আপনারা বাড়াবেন। এরপরে হচ্ছে নিরাপত্তা। গতকালকেও কক্সবাজারে একজন ডক্টরকে মেরে 4 তলা থেকে ফেলে দেওয়া হয়েছে, অ্যাটেম্প টু মার্ডার। এটা কেন হবে? আপনারা হেলথ পুলিশিং করতে হবে। হেলথ পুলিশিং, যেখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশিং আছে, নো পুলিশিং আছে, সেরকম হেলথ পুলিশিং করতে হবে। আরেকটা হচ্ছে ঝুঁকি ভাতা। ঝুঁকি ভাতা হচ্ছে আপনি দেখেন একজন মানুষ কোথায় মারা যাবে, থানায়, সচিবালয়ে নাকি হসপিটালে? একজন মানুষ মারা গেলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, থানায়, সচিবালয়ে নাকি হসপিটালে? হসপিটাল হচ্ছে সবচেয়ে ঝুঁকির জায়গা, যেখানে প্রতিদিন কোনো না কোনো জায়গায় মারামারি হচ্ছে, ডাক্তাররা আক্রমণের শিকার হচ্ছে। কিন্তু কোন থানা পর্যায়ে একজন মানুষকে মৃত্যুকেন্দ্রিক থানায় আক্রমণ হয়েছে? মানুষের মৃত্যুকে কেন্দ্র করে সচিবালয়ে কোনো দিন আক্রমণ করা হয় নাই। সুতরাং ঝুঁকি হচ্ছে সবচেয়ে বেশি ডাক্তারদের। এজন্য ডক্টরদের এই ঝুঁকির মোকাবেলার জন্য তাদের মানসিক
একটা স্ট্যাবিলিটির জন্য ঝুঁকি ভাতা প্রণয়ন করতে হবে। সর্বশেষ হচ্ছে ম্যান পাওয়ার।